অনেকে জিজ্ঞাসা করে দাদা রাতে পড়া ভালো নাকি সকালে পড়া ভালো। এখন বাজে 5টা 5 আর এখন থেকে শুরু হচ্ছে আজকের ফার্স্ট স্লট। একটা ভাই কমেন্ট করেছে, দাদা তুমি কি প্রেম করো, করলে বা না করলে এটা নিয়ে উপদেশ দিই। দিদি জিজ্ঞাসা করেছে যে WBCS এর নিউ সিলেবাসের জন্য কি প্ল্যান রেখেছো, বললে হেল্প হয়। কমেন্ট সেকশনে সব থেকে বেশি একটা কমেন্ট আসে যে দাদা ম্যাথ স্ট্রং করবো কিভাবে, আর ম্যাথ কোথা থেকে করি। কমেন্ট করেছে দাদা রুম চেঞ্জ করেছে নাকি, তো রুম চেঞ্জ করিনি, ওয়েট দেখাচ্ছি। আজকেও যথামতো 5:45 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 2 গ্লাস জল খেয়ে ঘরটাকে গুছিয়ে পড়তে বসে পড়ি। সেম রুটিন, সেম সাবজেক্ট। আমার স্টাডি টেবিলে কি বই আছে সেগুলো দেখাতে। আজ হলো আমার স্টাডি চ্যালেঞ্জের ডে 48। একটু আগে মেডিটেশন কমপ্লিট করলাম আর তখনই ফোন আসলো অমিতের। ওর মেসে কেউ নেই আর আমিও একা, তো ভাবলাম আজকে সব টাস্ক তো কমপ্লিট, রাতের ডিনারটা একসাথেই করা যায়। জয়েন বন্ধুরা, আজকে ব্লগ শুরু হচ্ছে এখান থেকে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। চলো। অনেকদিন ধরেই লং ভিডিও আসছে না, অনেকেরই অনেক প্রশ্ন ছিল কোন কোন চ্যানেল ফলো করি, কি কি বই পড়ি, সকালে ঘুম থেকে ওঠার কারণ, কত ঘন্টা পড়ি, WBCS এর নিউ সিলেবাস নিয়ে পরিকল্পনা। তো এই ভিডিওতে যতটা সম্ভব বলার চেষ্টা করব। এখন বেরিয়েছি রাস্তায় বাজারের দিকে, রাতের ডিনারের জন্য বাজার করতে। বন্ধুরা আমাদের বাজার করা কমপ্লিট, অমিতই সব বাজারগুলো করলো। কি কি বাজার করছিস বন্ধু? মাংস, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর যাবতীয় যা মাংসের সরঞ্জাম লাগে। প্রায় 9:10টা বেজে গেছিল, দেরি করার তো আর সময় ছিল না, তো ঝটপট করে কাটাকুটিগুলো শুরু করে দিই। দুজনে আছি তাই ভাবলাম আজ অন্য কিছু ট্রাই করা যাক। ভেবেছিলাম বাটার চিকেন করব। সব গোছগাছ কমপ্লিট হওয়ার পর শেষে দেখি বাটারই আনা হয়নি। তো এত রাত্রে কোথায় যাব আর কোথায় পাবো, তো যা ছিল তাই দিয়েই কমপ্লিট করে দিলাম। আর সাথে দই দিয়ে রায়তা বানিয়ে নিলাম। সুন্দর কালার হয়েছে। ভেবেছিলাম তো রাতে ভাতই করে নেবো, কিন্তু সেটার আর সময় হয়নি। জেঠামের কাছ থেকে রুটি নিয়ে এসে ডিনার কমপ্লিট করি। তো খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে নিয়েছি যাতে সকালে আর প্রবলেম না হয়। আর এখন প্রায় 1টা বেজে গেছে। সকালে 5:45টায় উঠতে হবে, অনেকটা লেট হয়ে গেল আজ। আরে ওঠ ঘুম থেকে, ঘুমোস না। এক সকালবেলা ভদ্র সভ্য সুস্থ শান্ত মানুষরা কিরকম গুড মর্নিং বলো। সুপ্রভাত সকলকে। এখন বাজে 5টা 5 আর এখন থেকে শুরু হচ্ছে আজকের ফার্স্ট স্লট। শেষ 1 সপ্তাহ ধরে সকাল 5:45টাতে ওঠার অভ্যাসটা করছি, আর এই অভ্যাসটা খুবই প্রয়োজন আমার জন্য। অনেকে জিজ্ঞাসা করে দাদা রাতে পড়া ভালো নাকি সকালে পড়া ভালো। পড়াশোনার ক্ষেত্রে রাতে পড়ছো নাকি সকালে পড়ছো খুব একটা ম্যাটার করে না। এবার অনেকেই বলবে সকালে পড়লে ব্রেন বেশি কাজ করে, এর সায়েন্টিফিক প্রমাণ আছে। সবই ঠিক আছে, কিন্তু কেউ যদি সকালে ঘুম থেকে উঠতেই না পারে সে কি করবে? সকালে ঘুম থেকে উঠে যদি ঘুমিয়েই পড়ে তাহলে রাতে পড়াই ভালো। এবার এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করে অভ্যাসের উপর। যে ছোটবেলার থেকে রাতে পড়ে এসছে সে চাইলেই সকালে শিফট করতে পারবে না। রাতে পড়ার ভালো দিকগুলো হলো কোনো এক্সট্রা কাজ থাকে না, ডিস্টার্ব করারও কেউ থাকে না, নিস্তব্ধ শান্ত পরিবেশে একটানা অনেকক্ষণ পড়ে নেওয়া যায়। আর খারাপ দিকগুলো বলতে শরীরের উপর ব্যাড এফেক্ট পড়ে। সায়েন্টিফিক প্রমাণ আছে রাতে নাকি ব্রেন কম কাজ করে। এখনকার সময় 40-50% স্টুডেন্টই রাত জেগে পড়ে। আমি নিজেও কলেজ আর হায়ার সেকেন্ডারি রাতেই পড়েছি। খুব একটা পার্থক্য আমি বুঝতে পারিনি, তবে লং টার্মের ক্ষেত্রে হতেই পারে। মোদ্দা কথা হলো পড়াশোনা করা, সেটা সকালেই পড়ি আর রাতেই পড়ি। পড়া নিয়ে কথা। তো সকালে যে লেকচারটা করি জিএস এর বা জিকের, সেটা ফার্মাসিসি PYQ সিরিজ করছি, আর সাথে নোটসও তুলে নিই। প্রায় 7:30 বেজে গেছে। 5:05 বসেছিলাম, তো এখন কমপ্লিট হলো। এতদিন তো এনটিপিসি নিয়ে সিরিয়াস ছিলাম না, তো আর 1-1.5 মাস হয়তো পরীক্ষার বাকি। এখনো পর্যন্ত 5টা লেকচার হয়েছে, তো দেখা যাক এই কয়েকদিনে
কতটা কমপ্লিট করতে পারেন। এনটিপিসি ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু প্রথম থেকে সিরিয়াস ছিলাম না, কারণ এই সময়টাই এসআই আর ডাব্লিউবিসিএস হওয়ার কথা ছিল। স্টেটের এই এক্সামগুলোর সাথে সেন্ট্রালের প্রিপারেশন চালানো সম্ভব না, দুটো এক্সামে কোশ্চেন প্যাটার্ন আর টাইপ অনেকটাই আলাদা। কিন্তু স্টেটের এক্সাম যে বিলুপ্ত হয়ে যাবে সেটা আগে থেকে জানলে অবশ্যই প্রিপারেশন শুরু করে দিতাম আগে থেকেই। আজ 5 নাম্বার লেকচার কমপ্লিট করলাম, মানে 5টা দিনই শুরু করেছি এনটিপিসির প্রিপারেশন। আর এখন ভিডিওটা এডিটিং করছি, অলরেডি এনটিপিসির এক্সাম ডেট দিয়ে দিয়েছে। ভেবেছিলাম 1.5 মাস মতো হাতে সময় আছে, কিছুটা কমপ্লিট করে এক্সামটা দিয়ে যাবে, কিন্তু কি আর করা যাবে, এক্সাম ডেট তো দিয়ে দিয়েছে। তো এই কদিনে যেটুকুনি সম্ভব রিভিশন দিয়ে এক্সামটা দেবো। কোয়ালিফাইয়ের থেকে বড় কথা এক্সামটা সিরিয়াস ভাবে দিতে হবে, কারণ স্টেটে আর এক্সাম হবে না ভাই, সেন্ট্রালে ফোকাস করতে হবে। কমেন্ট সেকশনে সব থেকে বেশি একটা কমেন্ট আসে যে দাদা ম্যাথ স্ট্রং করবো কীভাবে, আর ম্যাথ কোথা থেকে করি। দেখো, ম্যাথ স্ট্রং করার একটাই রাস্তা, প্র্যাকটিস। আমার নিজেরও ম্যাথ এখন উইক হয়ে গেছে, তার কারণ হলো প্র্যাকটিসের অভাব। আমি আগেও প্রচুর বলেছি যে আমি সুবীর দাস থেকে ম্যাথ পড়তাম নিজে থেকেই, যে বইয়ের একটা চ্যাপ্টার ধরে প্রথমে ফর্মুলাগুলো দেখে তারপরে চ্যাপ্টারটা কমপ্লিট করতাম। এবার সেক্ষেত্রে কি হয়, সেটা ভালোই চলছিল, কিন্তু সেক্ষেত্রে কি হয় যে আজকে করলাম ম্যাথ, কোনো একটা অঙ্ক বেঁধে গেল, কি সেই অঙ্কটাও করলাম, কিছুক্ষণ পরে আর ভালো লাগছে না করতে। আজকে করলাম, কালকে ইচ্ছা করলো না, বসলাম না, তারপর দিন আবার বসলাম, তারপর 2 দিন ইচ্ছা করলো না, বসলাম না। এই জিনিসটা হচ্ছিল, সেই জন্য সিলেবাসটা আমার কমপ্লিটই হচ্ছিল না। আর ম্যাথ দুরকমভাবে বোঝা যায়, একটা হলো কনসেপ্ট বুঝে কনসেপচুয়াল ওয়েতে সলভ করা, আর এক হলো ফর্মুলাগুলো মুখস্থ করে ফর্মুলা ফেলে দাও, অঙ্ক হয়ে যাবে। এবার ফর্মুলাগুলো না আমার মুখস্থ হয় না, বা ওই প্যাটার্নে আমার অঙ্ক করতে ভালো লাগে না। তো কনসেপচুয়াল বিষয়টা বা এই জিনিসটা আমার ভালো লাগে, তো এরকম বোঝাই, এরকম একটা স্যার আমার প্রয়োজন ছিল। সেই জন্য ইউটিউবে কদিন ধরে বেশ খুঁজলাম, অনেকগুলো স্যারের ক্লাস করলাম। দেখবে হয়তো কয়দিন আমি আদিত্য রঞ্জন স্যারেরও ক্লাস করছিলাম, স্যার খুব ভালো পড়ায়, কিন্তু স্যার যেহেতু এসএসসির উপর ফোকাস করে সেক্ষেত্রে ফর্মুলার উপর বেশি জোর দেন স্যার। কনসেপচুয়ালও বোঝায়, কিন্তু ফর্মুলার উপর একটু বেশি জোর দেন। তো এখন যেই স্যারের ক্লাস করি আমি ইউটিউব থেকে, মৃন্ময় স্যার, ফ্রি ক্লাসই করছি। আগে একটা যেমন করছিলাম টাইম ওয়ার্কের চ্যাপ্টারটা আমি কমপ্লিট করেছি, আর এখন মেনস্ট্রুয়েশনে একটা স্যারের ম্যারাথন আছে, সেটাই কমপ্লিট করছি। কালকে করেছিলাম 2 ঘন্টা মতো, আর 5 ঘন্টা আছে, তো ওটা আজকে কমপ্লিট করে নেবো। আর ম্যাথের বই যে এখানেই আছে, সুবীর দাস ম্যাথামেটিক্স, আর রিজনিংও সুবীর দাস থেকেই করি। এসএসসির এক্সামগুলো দিতে গেলে ফর্মুলা তো মাথায় রাখতেই হবে, কারণ অত কম সময়ে অত কোশ্চেন্স সব না হলেও কিছু কিছু জায়গায় ফর্মুলা জানতেই হবে। এবার ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে জিএসএ এতগুলো সাবজেক্ট পড়ে ম্যাথে বেশি সময় দেওয়া সম্ভব হয় না। এই জন্য ফর্মুলার সাথে সাথে কনসেপচুয়াল ওয়েতেও ম্যাথটা শেখা বেশি প্রয়োজন, কারণ এক্সাম হলে গিয়ে প্রেশারে সব এমনিই গুলিয়ে যায়, তখন কনসেপচুয়ালি কাজে আসে। তো মৃন্ময় স্যারের কথা তো আমি জানতামই না, আমারই একটা ভিডিওতে কেউ একজন কমেন্ট করে জানিয়েছিল। প্রথমত যে জানিয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ, এত ভালো একজন টিচারের খোঁজ দেওয়ার জন্য। বাংলাতে ইউটিউবে ফ্রি কন্টেন্ট এত ভালো টিচার রয়েছেন, আমি দেখে হতভম্ব হয়ে গেছিলাম। স্যার সেরা পড়ায়, অ্যাকচুয়ালি সব স্যারই ভালো পড়ান। আমরা কার সাথে কানেকশন করতে পারছি আর বুঝতে পারছি, সেটাই ইম্পর্টেন্ট। এটা কোনো প্রমোশন ভিডিও না, স্যারকে মন থেকে আমার খুব ভালো লেগেছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন স্যার। আর তোমরা যারা ম্যাথের জন্য এত কমেন্ট করো, নিঃসন্দেহে স্যারের চ্যানেল ফলো করতে পারো। এই স্লটটা 2.5 ঘন্টার মতো ছিল, রাতে তো 3.5-4 ঘন্টায় ঘুম হয়েছিল, সেই জন্য এখন খুবই ঘুম পেয়ে গেছিল। 11:30টার দিকে একটু শুয়ে পড়েছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ঘুমাই। ঘুম থেকে উঠেই ভাত চাপিয়ে দিয়ে জেঠিমার কাছ থেকে তরকারি নিয়ে আসি। অমিত রুমেই ছিল, ও লাঞ্চ কমপ্লিট করে একবারে বেরিয়ে যাবে। 4:30টার দিকে ও রুমের দিকে রওনা দেয়, আর আমি তখনই পড়তে বসে পড়ি। বৈশাখী বোন একটা কমেন্ট করেছে, যেদিন পড়াশোনায় মন বসে না অথবা পরিস্থিতির জন্য পড়তে বসতে পারি না, সেই দিনগুলোতে কি করি। এরকম অনেক দিনই হয় যেদিন পড়তে বসতে পারি না অথবা মন বসে না, সেই দিনগুলোতে দেখবে আমি আমার স্লট চেঞ্জ করে দিই। হয়তো সেদিন সকালে পড়াই হয় না, দুপুর থেকে শুরু করি। এমনও অনেক দিন হয় যেদিন সকালে পড়া কমপ্লিট করার পর আবার সন্ধ্যায় গিয়ে পড়তে বসেছি। ফিক্স টাইম টেবিল থাকলে এই জিনিসগুলো কম হয়, কিন্তু একদমই যে হয় না সেটা সম্ভব না। মানুষ বলতে ইমোশন আছে, আর এইসব হবেই। তো মাঝে মাঝে সময়টাকে চেঞ্জ করে এটাকে টাইটেল দেওয়া যায়। আরো কিছু জিনিস আছে যেগুলো করা যেতে পারে। লেখার কাজগুলো কমপ্লিট করা যায়, গল্পের বই অথবা ফেভারিট সাবজেক্ট দিয়ে শুরু করা যায়, ম্যাথ রিজনিং দিয়ে শুরু করা যেতে পারে। একদমই মন না বসলে আমি টাইম টেবিলটাই চেঞ্জ করে দিই। অনেকে জিজ্ঞাসা করো সায়েন্স কোথায় করি। সায়েন্স আরিহান্তে একটা বই আছে এনসাইক্লোপিডিয়া বলে, জেনারেল সায়েন্স, এখান থেকে সায়েন্সটা করি। আর যেমন করছিলাম বায়োলজি, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। আর ইউটিউব থেকে ফ্রি ক্লাস করি, সায়েন্স ম্যাগনেট বলে একটা চ্যানেল আছে নীরাজ স্যারের, তো এখান থেকেই ক্লাসগুলো করছি। ওভারঅল ক্লাসগুলো করি, আর যেইগুলো বইয়ে দেওয়া নেই সেগুলো নোট করে নিই, সাথে বইটা দেখাতে দেখাতেই ক্লাসগুলো করি। 5:30টার দিকে লেকচার কমপ্লিট করে পুরোটা একবার রিভিশন দিচ্ছিলাম, ঠিক তখনই দরজায় বেল বেজে ওঠে।
থার্ড ফ্লোর তিনতলা। তোর নাম কি বল? আশিস বর্মন। আশিস বর্মন। কোন ক্লাসে পড়িস? হ্যাঁ কোন ক্লাসে? স্ট্যান্ডার্ড। সিক্স স্ট্যান্ডার্ড? তো দেখে কিন্তু মনে হচ্ছে না, এই যে মনে হচ্ছে 1-2 এ পড়িস। আর তুই কোন ক্লাসে পড়িস? নাম কি? আমার নাম শ্রেষ্ঠ কর্মকার, আমি ক্লাস 6 এ পড়ি। তুই 6 এ পড়িস? হ্যাঁ। তো দেখে কিন্তু মনে হচ্ছে না তোরা ভাই বোন। ভাই বোন তো? না না আমি অন্য। একই ফ্ল্যাটে থাকিস? হ্যাঁ হ্যাঁ। তোরা কোন ফ্ল্যাটে থাকিস? ও তিনতলা, আমি চারতলা। না আমি পাঁচতলা, তুই ছয়তলা। এই বিদ্যাটা এই 5-6 তলা হয়ই না এখানে। এটা তোদের ফ্ল্যাটের হাইয়েস্ট থার্ড ফ্লোর আছে। তোদের ফ্ল্যাটে হাইয়েস্ট থার্ড ফ্লোর আছে। ভালো বেশি এই যে ঢোকে না দেখছিলাম। ঢোক কোনো অসুবিধা নেই। এই রুমের ভিডিও দেখিস তোরা? এই রুমটা দেখে যা। হ্যাঁ আগে একটা জানলায় কালো কালো ফুল গাছ টাছ ছিল, সেটা কোথায়? ওই ওটা খোল। হ্যাঁ ওটা খোল ওটা খোল। উপরে ওদের সুইচ আছে উপরে। এই যে এটাকে টিপলে খুলে যায়। তো ওরা হয়তো আমার পাশের কোনো ফ্ল্যাট বা রুমে থাকে, হঠাৎ করে বেল বাজে, দরজা ধাক্কা দেয় প্রথমে। তো আমি দরজা খুলে দেখি হাঁপাচ্ছে দুজন, বলছে দাদা তোমার ভিডিও আমি দেখি, তোমার রুমটা একবার দেখবো আমি। তো তারপরে রুমে আসে, আর রুমে এসে তো দেখলে কি করলো। দুজনে বেশ এক্সাইটেড ছিল, আর আমারও খুবই ভালো লাগলো হঠাৎ করে এইভাবে চলে আসলো। সন্ধ্যাবেলাটা চায়ের ব্রেক নিয়ে এডিটিং কমপ্লিট করি আর কিছু টিফিন করে নিই। প্রায় 7টা বেজে গেছে, আর আজকে ওয়ার্কআউট দিনে করা হয়নি, তো এখন শুরু করে দিলাম। অনেকে জিজ্ঞাসা করে দাদা কতক্ষণ পড়ো? প্রথমেই বলে দিই, পড়াশোনাটা সময়তে বিচার হয় না, পড়াশোনাটা বিচার হয় ফোকাস দিয়ে। কদিন আগে দেখলাম একজন কমেন্ট করেছে আমি দিনে 15 ঘন্টা পড়ি। কেউ দিনে 15 ঘন্টা পড়ুক আর 30 ঘন্টা পড়ুক, সেটা তার প্রয়োজন, তাই সে পড়ছে। আমি এমনও অনেক দাদা ভাইদের দেখেছি দিনে 3-4 ঘন্টা পড়ে, তারা ক্লাস ফার্স্ট হয়, ডিস্ট্রিক্ট টপ করে। তবে তাদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, তারা রেগুলার 3-4 ঘন্টা পড়বেই পড়বে, আর ফুল ফোকাসের সাথে। পুজো বাদুক, বিয়ে বাদুক, ওই সময়টা ওরা পড়াশোনাকেই দেয়। তো পড়াশোনাটা সময় নিরিখে বিচার হয় না, এটা পুরোটা ডিপেন্ড করে ফোকাস আর রেগুলারিটির উপর। তারপরে আসে সময়, কার কতক্ষণে পড়াটা কমপ্লিট হয়। কারোর কম সময় লাগে, কারোর বেশি সময় লাগে। আমার ক্ষেত্রে আমি বলে দিই, আমি 8 ঘন্টা অ্যাভারেজে পড়ি, চেষ্টা করি এর কম যেন না হয়। এবার সামনে যদি কোনো এক্সাম বাদে এই সময়টাকে 3-4 ঘন্টা এক্সটেন্ড করে দিই, তখন ভিডিও, রান্না করা, টুকটাক ঘরের কাজগুলো বন্ধ করে দিই। আর এই 8 ঘন্টা অ্যাভারেজ পড়ার কথা আমি অনেক ভিডিওতে আগে বলেছি। যারা দিনে 15-16 ঘন্টা পড়ে তাদের কাছে এটা অনেক কম, যারা দিনে 3-4 ঘন্টা পড়ে তাদের কাছে এটা অনেক বেশি। তবে ওই যে একটা কথা বললাম, তোমার যেটা প্রয়োজন তোমার কাছে সেটাই ঠিক। মাত্র 8 ঘন্টা পড়া আমার মনে হয় না খুব একটা হাওয়াবাজি কথা। চ্যানেলে যেটুকুনি দেখায় অনেস্টলি দেখায়, যেটুকুনি পড়ি আর যা করি সেটুকুনি দেখাই। তাতে এত অল্প সময়ে এত ভালোবাসা পেয়েছি, আমার হাওয়াবাজি কথা বলার প্রয়োজন পড়ে না। 16 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পড়ি, এইসব হাওয়াবাজি কথা বলার আমার প্রয়োজন পড়ে না। পজিটিভ জিনিস নিজের লাইফে ইমপ্লিমেন্ট করছি, আর সেটুকুনি তোমাদের দেখাই। তাতেও এত নেগেটিভ কমেন্টস, জানি না ভাই তোদের কি চাই। ওদের কি চাই সেটা তো ওরাই জানে। তবে আমার গাছগুলোর এখন চাই জল, সেই জন্য ওদের জল দিচ্ছি। কতগুলো জামা কাপড়ও ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। জামা কাপড়ের ডলে কাচি না, রাতে ভিজিয়ে রাখি সার্ফ দিয়ে, সকালে এমনি পরিষ্কার হয়ে যায়। ভালোই গরম পড়েছে, আর ওয়ার্কআউট করে ঘেমে গেছিলাম, সেই জন্য স্নান করে নিলাম। এরপর ধূপ আর প্রদীপ ধরিয়ে আজকে মেডিটেশন শুরু করে দিই। প্রায় 8:30 বাজে, আর ওয়ার্কআউট করে খিদে পেয়ে গেছে। ছাতু ছাড়া আর কিছু পেলাম না, তো ওটাই গুলিয়ে খেয়ে নিলাম। আগের দিন দেখলাম কয়েকজন কমেন্ট করেছে দাদা রুম চেঞ্জ করেছে নাকি, তো রুম চেঞ্জ করিনি, ওয়েট দেখাচ্ছি। এটা তো আমার রুম, আর সাইডেই রাহুলের রুম। সকালে তো আমি আমার রুমেই পড়ি, কিন্তু দুপুরবেলাটা এই 2-4 দিন ধরে ওর রুমে বসছি। কারণ দুপুরবেলাটা আমি যখন আমার রুমে বসি ঘুম পেয়ে যাই। এর কারণ হলো এতদিন পর্যন্ত দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে এডিটিং করেছি, নয়তো ঘুমিয়েছি। সেই জন্য এই অভ্যাসটা এখন চেঞ্জ করার জন্যই ওর রুমে বসছি 2-4 দিন ধরে। যেহেতু ও বাড়িতে গেছে আর ফাঁকাই থাকে রুমটা, তো দুপুরবেলাটা আমি ওর রুমেই বসছি 2-4 দিন ধরে। ও এখনও চেয়ার কেনেনি, আর 2টো ম্যাপ লাগিয়েছে, টেবিলটা সাজিয়েছে, তাছাড়া আর কিছুই করেনি, ফাঁকিবাজ। 8:30টার দিকে আবার পড়তে বসে পড়ি। বিকেলে যে সায়েন্সের চ্যাপ্টারটা করছিলাম সেটারই একটা ছোট পার্ট বাকি আছে, আধা ঘন্টা একটা লেকচার, ভাবলাম কমপ্লিট করে নিই, তো সেটা দিয়ে শুরু করলাম আজকের 4th স্লট।
লেকচার কমপ্লিট হয়ে গেছে, এখন রিভিশন দিতে হবে। একদম সকালে ফার্স্ট স্লটে ফার্মাসিসি থেকে যে জিএসএ পার্টটা করছিলাম সেটাই সকালে নোট ডাউন করে নিয়েছিলাম, আর এখন রিভিশন দেবো। সকালের ক্লাসটা কমপ্লিট করতে করতে প্রায় 2.5 ঘন্টা হয়ে যায়, তো তখন আর এনার্জি থাকে না যে রিভিশনটা ভালো করে দেবো। সেই জন্য একেবারে দিনের শেষেই সায়েন্স আর জিএসএ পার্টটা রিভিশন দিয়ে নিই। স্লটটা প্রায় 1.5 ঘন্টা মতো ছিল, আর 10টা বেজে গেছে। তো নিচে জেঠিমার কাছে যেতে হবে খাবার আনতে। এখন রান্না করার আর এক্সট্রা টাইম পাচ্ছি না, সেই জন্য দুবেলায় জেঠিমার কাছ থেকেই খাবারটা নিয়ে আসি। সামনে কোনো এক্সাম থাকলে এই একটা জিনিস ভালো হয় যে পড়াশোনার চাপটা বজায় থাকে, এক্সামটা সিরিয়াস হোক আর নাই হোক। কারণ ছোটবেলা থেকে এক্সাম শব্দটা আমাদের সবারই ভয়ের কারণ, তো স্বাভাবিক একটা ভয় কাজ করে, আর পড়াও ভালো হয়। জেঠিমাকে রুটি করতে বললে 5-10 মিনিট আশেপাশ থেকে হেঁটেই আসি। সারাদিনই তো ঘরের মধ্যে থাকা, তো এই সময়টা একটু ভালো লাগে বেশ। আর সামনে এত বড় একটা ঝিল, বেশ সুন্দর হাওয়া দেয়। মাঠের রাস্তা তো লোকজনে ভরা, সবাই সারাদিন ক্লান্তি পরে এই সময়টা একটু ফ্রি হতে আসে। রুটি হয়ে গেলে রুটি নিয়ে এসে ডিনারও কমপ্লিট করে নিই। 4টে রুটি আর ডাটার তরকারি। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোয়া মোটামুটি কমপ্লিট সব। এখন শুধু ব্রাশ করলে কমপ্লিট আজকের সব টাস্ক। ভেবেছিলাম আজকে বইগুলো দেখাবো, তো সময় হয়নি। কালকে অবশ্যই যদি সময় পাই দেখিয়ে দেব। আর এখন বাজে 11:17। ঘুম আস্তে আস্তে হয়তো 11:15 বেজে যাবে। তো এই পর্যন্ত ছিল আজকের রুটিন। কালকে সকালে দেখা হচ্ছে। আজকেও যথামতো 5:45 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 2 গ্লাস জল খেয়ে ঘরটাকে গুছিয়ে পড়তে বসে পড়ি। সেম রুটিন সেম সাবজেক্ট। সকালে জিএস দিয়ে শুরু করেছিলাম আজ। আরআরবি পিওয়াইকিউ সিরিজ যেটা শুরু করেছিলাম সেটা আজ রিভিশন দিচ্ছি। রাতে ভেবেছিলাম 12:15 ঘুম চলে আসবে, কিন্তু ঘুম আসতে আসতে 12:30 বেজে গেছে। অনেকেই বলবে ঘুম কমপ্লিট হচ্ছে না দাদা। হ্যাঁ, ঘুম তো কমপ্লিট হচ্ছেই না। রাতে ঘুম কমপ্লিট করতে হবে এটার উপর এখন অতটা জোর দিচ্ছি না। দিনের বেলা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে সেটাকে কভার করে দিচ্ছি। ঘুম থেকে উঠে যেতে পারি আমি তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসটা তৈরি করতে আমার একটু সময় লেগে যায়। 20-25 দিন 1 মাস তো লাগবেই। এবার সকালে কেন ঘুম থেকে উঠতে হবে তার কারণটা বলেছিলাম লং ভিডিওতে বলবো। আসলে সেরকম কিছুই না, কারণ হলো একটা ফিক্স টাইম বানানো। অ্যাকচুয়ালি পড়ার একটা ফিক্স টাইম থাকলে পড়া এনার্জিটা বেশি পাওয়া যায়। আর সকালে করার কারণ এটাই, এখন গরমকাল, সকালটা বেশ ঠান্ডা থাকে। আর সকালে 5টায় উঠে পড়তে বসে পড়লে 12টা পর্যন্ত মোটামুটি 5 ঘন্টা পড়া হয়েই যায়। এরপর সারাদিনে বাকি পড়াটা হয়েই যায়, চাপ অতটা থাকে না। আর ফিক্স টাইমটা রাতে শিডিউল না করার কারণ হচ্ছে একা থাকি, রাত হলেই উল্টোপাল্টা চিন্তা বলতে বিভিন্ন রকম লাস্টফুল থটস তো থাকেই। কেরিয়ারের টেনশন, নেগেটিভ থিঙ্কিং, এগুলো সব রাতেই বেশি আসে। তবে সকালে কিংবা ভোরে ঘুম থেকে উঠলে এইসব থিঙ্কিং একদমই আসে না। আর রাতে পড়া শরীরের জন্য খারাপ, সেই জন্য সব মিলিয়ে সকালেই ফিক্স টাইমটা সেট করলাম। তো এখন বাজে 7:31 আর রিভিশন দিচ্ছিলাম জিএস এর লেকচারগুলো, যেগুলো খাতায় নোট ডাউন করা ছিল। লেকচার 1, 2, 3, 4, 5। 5টা লেকচার 2.5 ঘন্টার মধ্যে 0.5 ঘন্টা করে প্রত্যেকটা কমপ্লিট হলো একদম টাই ভাবে সময়ের সাথে। জামা কাপড় কাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম আজ সেগুলি কেচে ধুয়ে মেলে দিলাম। ছাদ থেকে আশেপাশের পরিবেশটা কোনো ভিডিওতে দেখানো হয়নি, তো আজ ভাবলাম দেখিয়েই দিই। পেছনে পুকুর আর গাছপালায় ভরা এই পাশটা। এটা হলো সেই দিক, পূর্ব দিক, যেটা জানলা দিয়ে দেখা যায়। ছাদে সকাল বিকাল দুপুর সারাদিন বেশ হাওয়া দেয়। প্রথমত ভেবেছিলাম ডেলি আসবো ছাদে, কিন্তু এখন কাজ ছাড়া আসাই হয় না। আর এই সামনেটা হলো মাঠ, যেখানে সকাল বিকাল দুপুর রাত সবসময় খেলাধুলা হয়। মাঠের সামনে টেসমেকো কোম্পানি, আর মাঠে এখন ফুটবল খেলা হচ্ছে। সকাল থেকে বেশ গরম পড়েছে, সেই জন্য একেবারে স্নান করে নিলাম। ব্রেড দিয়ে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিই, এরপর পড়তে বসে পড়ি। একটা ভাই কমেন্ট করেছে, দাদা তুমি কি প্রেম করো? করলে বা না করলে এটা নিয়ে উপদেশ দিও। প্রথমে একটা কথা বলি, উপদেশ দেওয়ার মতো আমি কেউ না। যা ভিডিওতে দেখো সেগুলো আমার সারাদিনের রুটিন, আর যেগুলো এক্সপিরিয়েন্স করি সেগুলোই মুখে বলি। সেটা খারাপ হোক ভালো হোক অনেস্টলি বলে দিই। 22 থেকে 28-30 বছর, মানে কলেজ লাইফের পরে কোনো চাকরি পাওয়া অথবা বিজনেসে স্ট্যাবলিশ হওয়া পর্যন্ত, এই সময়টা যে এক্সপিরিয়েন্স করবে গত 22 বছরের সম্পূর্ণ বিপরীত। বন্ধুদের ডেফিনেশন পাল্টে যাবে, রিলেশনশিপ তো দূরের কথা। তুমি শুধু ভাববে পৃথিবী এত স্বার্থপর কেন, আর এই সময়টাই বুঝতে পারবে ফ্যামিলি কি জিনিস। এমনটা একদমই না যে স্বার্থহীন বন্ধু পাবে না, তুমি যেরকম তোমার ক্যাটাগরিতে বন্ধু পেয়েই যাবে, কিন্তু স্বার্থহীন প্রেম পাবে এর কোনো গ্যারান্টি নেই। আর তার উপর যদি আবার গভর্নমেন্ট জবে প্রিপারেশন করো। বাদ বাকি তোমাদের ওপিনিয়ন জানিয়ে, আমি ঠিকও হতে পারি ভুলও হতে পারি। দুপুরে ভাত বসিয়ে দিয়েছিলাম আর জেঠিমার কাছ থেকে তরকারি নিয়ে আসি। স্নান করে লাঞ্চও কমপ্লিট করে নিই। দুপুরে ওয়ার্কআউট এডিটিং কিছুই করছে না, সেই জন্য বিশ্রাম নেওয়ারও প্রয়োজন পড়ে না। লাঞ্চ কমপ্লিট করেই পড়তে বসে পড়ি। এখন ইংলিশ গ্রামার নিয়ে বসেছিলাম। তরুণ গোরবা স্যারের
স্যারের হ্যান্ড রিটেন নোট। গ্রামারটা তো এখান থেকে শুরু করেছিলাম, তো এখান থেকেই করছি এখনো। আর স্যারের হ্যান্ড রিটেন নোটটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও বাংলা একজন দুর্দান্ত স্যার আছেন দিলীপ স্যার, ইউটিউবে চ্যানেলও আছে মাস্তিকি পাঠশালা। স্যারের কাছে আমি অফলাইনেও পড়েছি, দারুণ পড়ায় স্যার। এখন আর অফলাইন করার না স্যার, অনলাইনে ব্যাচ আছে আর ইউটিউব আছে, ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটোই করায়। তবে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগে, মিনময় স্যার, দিলীপ স্যার এত ভালো ভালো টিচার, এত সুন্দর পড়া ইউটিউবে, তাদের পড়ানোর কোয়ালিটি অনুযায়ী ভিউজ খুবই কম। তো স্যারদের চ্যানেল ভিজিট করো, অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের সাজেশনেও কোনো চ্যানেল থাকলে আমাকে অবশ্যই জানিও। আরো হয়তো অনেকেই ভালো টিচার আছেন বাংলায়, যাদের ভিডিও আমার কাছে এখনো পৌঁছায়নি, তো কমেন্ট করে আমাকেও সাজেশন দিয়ে দিও। পড়তে পড়তে ঘুম পেয়ে গেছিল, তো 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছিলাম। এরপর চোখে মুখে জল দিয়ে আজকে এডিটিং কমপ্লিট করি, কিছু টিফিন করি আর সন্ধ্যায় ওয়ার্কআউট শুরু করি। ওয়ার্কআউট হালকা স্ট্রেচিং করেই শুরু করি, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, কারণ সারাদিনই বসে থাকা। ওয়ার্কআউটের মধ্যে 6 রকমের রাখার চেষ্টা করি, কোনো দিন 2 সেট করেই দিই, আবার কোনো দিন 3 সেট করেও দিই। খাওয়া দাওয়া ঠিকঠাক হলে, এনার্জি ঠিকঠাক পেলে 3 সেট করেই দিই। ওয়ার্কআউট কমপ্লিট হলে দুপুরে বাসন ছিল, সেগুলো ধুয়ে গাটাও ধুয়ে মেডিটেশন শুরু করে দিই। মেডিটেশন কমপ্লিট হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো, তো পাউরুটি থেকে চা দিয়ে হালকা টিফিন করে নিই। অনেকেই বলেছিলে আমার স্টাডি টেবিলে কি বই আছে সেগুলো দেখাতে। আগে একবার দেখিয়েছিলাম, তবে অল্প কয়েকটা দেখিয়েছিলাম, তো আজ সবগুলো দেখাচ্ছি। আর বইগুলো একটু মুছতে হতো, অনেকদিন ধুলো পড়ে গেছে, মোছা হয়নি, তো দুটো কাজ একবারে আমি করে দিচ্ছি। আমার সময়ও বাঁচবে আর তোমাদের বই দেখানো হয়ে যাবে। চলো দেখাচ্ছি। বেশি সময় নষ্ট করা যাবে না, ঝটপট করে পড়তে হবে, কারণ এখনো একটা স্লট পড়া বাকি আছে। ঝটপট করে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের দেখিয়ে দিই। প্রথমত যে স্ক্যানারটা পড়ি আমি, WBC স্ক্যানার, এটা হলো একাডেমিক অ্যাসোসিয়েশনের। এটা কিনেছিলাম 2023 সালে সম্ভবত। তো এটা থেকে প্রিলিমসের আর মেন্সের দুটো একসাথে কভার করে দেওয়া আছে এই বইটা। আর রিসেন্টলি যে বইগুলো কিনেছি সেইগুলো দেখাচ্ছি না, সেগুলো অলরেডি একবার দেখিয়েছি। এই বইটা যেমন আগের দিন বলছিলাম যে গ্রামারের জন্য এটা খুব একটা দেখা হয় না, তবে ভালো বইটা। বইটা হলো একটু একাডেমিক টাইপের, তো আমার WBCS বা অন্য পরীক্ষার জন্য খুব একটা কাজে লাগে না, তবে ইংলিশ শেখার জন্য এই বইটা খুব পারফেক্ট বই, ইসিডাসের বই। তো এটা কিনেছিলাম ইংলিশ শেখার জন্যই, তবে এখন তো টাইম পাওয়া যায় না খুব একটা, তো মাঝে মাঝে চেষ্টা করি কোনো চ্যাপ্টার দেখার। দেখো বললাম না, ধুলো পড়ে গেছে এই কাজ দিয়ে। পুরো সুবিদেশের রিজনিং তো অনেকদিন বের করা হয়নি, আর মোটামুটি 1 সপ্তাহ বের না করলে এখানে ধুলো পড়ে যায়, কারণ সাইড দিয়ে খুব ধুলো আসে। ম্যাথের জন্য তো সুবিদাস করি, আর রিজনিংও সুবিদাস থেকেই করি, কিন্তু এনাফ বই, মানে যথেষ্ট কভার করে দেয়। আর কোনো এক্সামের, যেমন সিজিএল এর মধ্যে এক্সাম যদি টায়ার 2 দিতে যাই, সেক্ষেত্রে আরেকটি স্ট্যান্ডার্ড বই হলে ভালো হয়। তো মোটামুটি এটা WBCS বা নর্মাল কোনো এক্সামের জন্য কভার করে দেয়। আর পুলিশের জন্য তো একটা সেই আগে দেখিয়েছি, এটা হলো প্র্যাকটিস বুক মক টেস্টের আর ওভারঅল ক্র্যাক পুলিশ সার্ভিসের। এই বইটা আমি ম্যাক্সিমাম টাইম পড়ি পুলিশের জন্য, কারণ এই বইটাতে ওভারঅল দেখো এইসব এক্সামে বেশি ডিটেলস লাগে না, সেজন্য ওভারঅল একটা দেওয়া আছে বইতে সব সাবজেক্টের। এটা চেষ্টা করি এটা মোটামুটি প্রত্যেকটা দিন 1-2 ঘন্টা করে রাখা। আর ইকোনমি তুজামান হোসেনটা কিনেছিলাম। এই বইগুলো কিনেছিলাম অ্যাকচুয়ালি WBCS যে ডেসক্রিপটিভ বই আছে সেই কথা মাথায় রেখে। আমি না মাঝে মাঝে ভুলে যাই এই মাইকটার সেটিংটা অন করতে। এতক্ষণ মাইকের সেটিং অন না করে কথা বলছিলাম, তো মোবাইলের সাউন্ডই আসছিল। মাইকটা প্রথম কিনলাম তখন তো প্রথম 15-20 দিন মাইক কিনেও মাইক ছাড়া কথা বলে। এটা জিকের একটা PYQ এর জেরক্স। তো এগুলো সবই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, যাদের যাদের প্রয়োজন বারবার বলি, তো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এটা একটা বই আছে ক্র্যাক WBCS, যারা নতুন প্রিপারেশন শুরু করতে চাই তাদের জন্য এটা, বা WBCS ম্যানুয়াল যেটা, এই দুটো বই যে কোনো একটা দিয়ে শুরু করতে পারে, বা যে কোনো এক্সাম, স্টেটের যে কোনো এক্সাম, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটাতে শুরু করলেই যথেষ্ট। এটা একটা কিনেছিলাম WBCS এর প্রিলির জন্য, তো 2024 সালে তো এক্সামই হলো না, এখনও ছুঁয়ে দেখিনি।
তরুণ গোয়েল, এটা দিয়েও শুরু করতে পারো যে কোনো এক্সাম। সেন্ট্রাল এক্সামগুলোর জন্য এটা তো বেস্ট, জিকের জন্য বা জিএস এর জন্য। পড়াশোনা বাদ দিয়ে কিছু কিছু বই যেগুলো মাঝে মাঝে আমি সময় পেলে পড়ি। প্রথমত গীতা, গীতাটা খুব একটা পড়া হয় না, কিন্তু মাঝে মাঝে সপ্তাহে 1-2 দিন চেষ্টা করি একটু রাখার। এটা হলো ডিকশনারি। এই কয়েকটা বই কিনেছিলাম, মন ও তার শক্তি, আদর্শ, ছাত্রজীবন, ধর্মবিজ্ঞান স্বামী বিবেকানন্দ, ভক্তিযোগ স্বামী বিবেকানন্দ, বর্তমান ভারত, এগুলো চটি বই। এগুলো ওই বেলুড়ে যখন মাঝে মাঝে যাই ঘুরতে, 2-1টা দেখে ভালো লাগে, নিয়ে নিই তখন। সুভাষচন্দ্রের একটা বই তরুণের স্বপ্ন, সাইকোলজি সাবজেক্ট আমার খুব পছন্দের। দ্য লজ অফ হিউম্যান নেচার, এই বইটা কিনেছিলাম রবার্ট গ্রিন। তো কমপ্লিট হয়নি, কয়েকটা চ্যাপ্টার পড়েছিলাম, তো মাঝখানে বন্ধ করে দিই বইটা পড়া, আবার শুরু করতে হবে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র বোস। কে পড়েছো বইটা কমেন্ট করে জানিও, অথবা এই বইটাই বা কে পড়েছো, মানে কেমন লেগেছে পড়ে। একটা বই কিনেছিলাম কিন্তু এখনো ছুঁয়ে দেখা হয়নি, খুবই খারাপ লাগে সময়ের অভাবে, যেটা হয়। টু রিড এ বুক, তো এই বইটা অ্যাকচুয়ালি দেওয়া আছে কি প্রত্যেকটা সাবজেক্ট, যে ইংলিশ কীভাবে পড়তে হয়, ম্যাথ কীভাবে পড়তে হয়, জিএসের সাবজেক্টগুলো কীভাবে পড়তে হয়, সবগুলো পড়ার টেকনিক আলাদা, নোভেল কীভাবে পড়তে হয়, তো সেইগুলোর টেকনিক দেওয়া আছে একদম সায়েন্টিফিক ওয়েতে। তো সেই জন্য কিনেছিলাম, বইটা ভালো লেগেছিল কয়েকটা চ্যাপ্টার দেখে, কিন্তু পড়া হয় না। কত পড়বো, কোনটা পড়বো কোনটা ছাড়বো, এটাই হলো সমস্যা। তো যেটা আগে দরকার সেটাই পড়ছি এখন। এই একটা বই মনের মানুষ, প্রদীপ কুমার রায়। মনের মানুষ তো কেউ নেই, তাই বই দিয়ে কাজ চালাই। এই ছিল ওভারঅল বই। তো এখানে আবার সাজিয়ে দিলাম, একবার পজ করে দেখে নিতে পারো। বই ছাড়াও পিডিএফ আর নোটস আছে, সেইগুলোই বেশি পড়া হয়। ট্যাবটা যদি আগে কিনে নিতাম, বইগুলো কেনার প্রয়োজন পড়তো না। কোনো নোটস বা পিডিএফ এর প্রয়োজন হলে টেলিগ্রামে জয়েন করতে, যা ফলো করি ওখানে সেন্ড করে দিই। অনিন্দিতা দাস হয়তো দিদি হয়। দিদি জিজ্ঞাসা করেছে যে WBCS নিউ সিলেবাসের জন্য কি প্ল্যান রেখেছো, বললে হেল্প হয়। নিউ সিলেবাস নিয়ে কয়েকদিন খুব ভাবছিলাম, খুব ভাবতে এতটাই ভেবে ফেলেছি, রাতে ঘুমাতে গেছি 12টা-1টার সময়, আর ঘুম এসছে সকাল 5টা-6টার সময়। মানে এতটা টেনশনে পড়ে গেছিলাম যে এতদিন এই প্রিপারেশন করে এখন ডেসক্রিপটিভে কীভাবে শিফট হবো। কারণ ডেসক্রিপটিভ সেরেছি সেই ক্লাস 10-এ, তারপর ডেসক্রিপটিভ ধরাই হয়নি। আর আমাদের কলেজ লাইফটা পুরোটাই কেটেছে লকডাউনের মধ্যে। তো যেটুকুনি বা লেখার অভ্যাস হতো সেটুকুনি আমরা লিখিনি, কারণ অনলাইনে এক্সাম হয়েছে। তো অনেক ভেবে আর অনেকের সাথে কথা বলে একটাই সলিউশন আসলো যে এখনও 2024-এর এক্সাম হয়নি, 2025 সালে হয়তো শেষে হতে পারে, অথবা 2026 সালের শুরুতে হতে পারে। আর 2025 সালের নোটিফিকেশন দিয়েছে, সেই এক্সাম হতে হয়তো 2026 সালে মিডিল কিংবা শেষ হয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রিলি হবে 2026-এর, আমি মানছি মিডিলের দিকে। তারপরে সেই প্রিলির 6 মাস পরে রেজাল্ট দেবে, মানে 2026-এর শেষ। তারপরে হয়তো 2-3 মাস পরে মেন্সের জন্য নোটিফিকেশন বার করবে, তখন গিয়ে প্রায় 1.5 বছর 2 বছরের ব্যাপার। তো ঠিক করেছি এটাই যে ওই WBCS নিউ সিলেবাস নিয়ে ভাববই না। যতটুকুনি প্রিপারেশন নিয়েছি বা নিচ্ছি 2024 সালের যে এক্সামটা মানে 2025 সালে হবে, সেটার জন্য প্রিপারেশন আপাতত চালাচ্ছি, আর আপাতত এটাই চালাবো। 2026 সালের প্রিলিমসও তো সেম প্যাটার্নই আছে, খুব একটা ডিফারেন্স হয়নি। তো সেক্ষেত্রে সেম স্ট্র্যাটেজি রেখেই চলছি। আর পরবর্তী ডেসক্রিপটিভ কী হবে, ডেসক্রিপটিভের কথা পরে, ওই যে 2 বছর আছে, মোটামুটি 1-1.5 বছর আরও সিলেবাসটা আরও ঠিকঠাক করে আয়ত্ত আনি, তারপর ওটাকে ভাবা যাবে। নিউ সিলেবাসের জন্য যেই বলেছিলাম ভিডিও বানাবো, সেটারও ওই একটাই কারণ যে ভিডিও বানাচ্ছি না, যে এখনও ওইসব ভাবনা দেরি আছে। যারা প্রিপারেশন নতুন শুরু করতে চাও বা ভাবছো যে কীভাবে শুরু করব, তারা ফিলিমসের সিলেবাসগুলোকে মাথায় রেখেই নর্মাল আদার্স যে স্টেট এক্সামগুলোকে আছে সেই এক্সামগুলো সিলেবাসগুলো মাথায় রেখেই মোটামুটি প্রিপারেশন শুরু করো, ডেসক্রিপটিভের কথা ভাবতে হবে না। আমার এটা অপিনিয়ন, এবার বাদ বাকি যেটা তোমাদের মনে হয় সেটা সেইভাবে চলো। একজন কমেন্ট করেছে
অনুপম, তুমি কি তোমার ক্যামেরাম্যানের সঙ্গে থাকো? হ্যাঁ, আমি আমার ক্যামেরাম্যানের সঙ্গে থাকি। এই যে ক্যামেরাম্যান রেকর্ড করছে। আমার ক্যামেরাম্যানের নাম হলো মোবাইল। স্টাডি রিলেটেড যেগুলো প্রশ্ন ছিল ম্যাক্সিমাম কভার করে দেওয়ার চেষ্টা করলাম। আরও অনেক কিছু রেকর্ড করেছিলাম, কিন্তু ভিডিওটা অলরেডি 30 মিনিট হয়ে গেছে, তো বাকিগুলো ডিলিট করে দিলাম। মোবাইল অলরেডি হ্যাং করা শুরু করে দিয়েছে। দেখো, কোশ্চেনের রিপ্লাই কমেন্টও দেওয়া যায়, কিন্তু একই কোশ্চেন যখন 15-20 জন করে তখন ধরে ধরে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। ইউটিউবে কমেন্ট সেকশন আমি সারাদিনে একবারই খুলি, 15-20 মিনিটে যতগুলো সম্ভব রিপ্লাই দিয়ে দিই। কমেন্ট সবগুলোই পড়ি, তবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। সেগুলোই এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করি। রুটিনে এখন একটা স্লট বাকি ছিল, তো সেটাই পড়ছিলাম। এখন লীলারয় থেকেই পড়ছিলাম, যেগুলো আগে পড়েছি সেগুলো রিভিশন দিচ্ছিলাম। প্রায় 10টা-20 বেজে গেছে, আর জেঠিমার কাছ থেকে রুটিও নিয়ে আসলাম। ডিনার কমপ্লিট করে রাতের ব্রাশও কমপ্লিট করে নিই। নিচে জল দিয়ে গেছিল সকালে, তো সারাদিন আর আনার সময় হয়নি। জলটা নিচ থেকে নিয়ে আসি, কারণ রুমে দিয়ে গেলে 30 টাকা নেয়, আর নিচে দিয়ে গেলে 20 টাকা নেয়। আজকে সব টাস্ক কমপ্লিট, আর এখন ঘুমাতে যাব। শর্টে তো সবকিছু দেখানো সম্ভব হয় না। দুটো দিন কিভাবে চলি সেটাকেই লং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। কোনো সাজেশন দেখলে অবশ্যই কমেন্টে জানিও, আর কোনো কোশ্চেন থাকলে সেটাও জানিও। পরবর্তী লং ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ বন্ধুরা, এটা ছিল ডে 14।